আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিদওয়ানুর রহমান। ইলিমের দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার লেকচারটা হচ্ছে ইতিহাসের আলোকে বইয়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। তো আমাদের শুরুতেই জানা উচিত বই আসলে কি। এখন বই স্বাভাবিকভাবেই আমরা বই বলতে কিন্তু এই ধরনের চিত্রই কিন্তু আমাদের চোখে ভাসে। তো আধুনিক দৃষ্টিকোণ থেকেই আমরা বই ধরে নিব হাতে লেখা, সেটা বই হাতে লেখাও হতে পারে, হাতে লেখা এবং অথবা ছাপানো কাগজের সমষ্টি। হাতে লেখা হাতে লেখা অথবা ছাপানো কাগজের সমষ্টি একদিকে সেলাই করে বা বাধাই করার পরে সুবিধাজনক ভাবে নিজের ব্যবহারের সুবিধার জন্য আমি তিন দিকে, এক দুই তিন দিকে ফাঁকা রেখে এবং একটি মলার দ্বারা, সেটা মোটা হোক চিকন হোক, একটা মলার দ্বারা আবৃত করার পর যে আকার ধারণ করে সেটাই হচ্ছে বই। মোট কথা এটাকেই আমরা বই বলবো। বাট 1964 সালের আপনার ইউনেস্কোর নির্দেশনা অনুসারে, মানে বই হতে হলে আবার কিছু নির্দেশনা আছে, তাদের নির্দেশনা অনুযায়ী আমার বই হতে হলে অবশ্যই সেটা 48 পৃষ্ঠার অধিক হতে হবে। মোট কথা 49 পৃষ্ঠা হতে হবে একটা বই, একটা এরকম একটা বস্তুকে, এরকম আকৃতির কোনো কিছুকে আমাকে যদি আমি বই বলতে হয়। কারণ যদি সেটা 49 পৃষ্ঠার বা 48 পৃষ্ঠার অধিক হতে গেলেই সেটা হবে বই। যদি সেটা 48 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা হোক 40 পৃষ্ঠা হোক, 45 পৃষ্ঠা হোক, 46 হোক, বাট 48 পৃষ্ঠার মধ্যে যদি এটা সীমাবদ্ধ থাকে, মানে শুধু উপরের কভারটা ছাড়া, এটা ছাড়া, তাহলে সেটা কখনোই বই বলে গণ্য করা হবে না। সেটা হলো প্যাম্পলেট বা পুস্তিকা, বাংলায় যেটা বলি পুস্তিকা। আর আমার আপনাদের সামনে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, যে একটি বেলিডের প্রথম দশক, এটা আমাদের ইলিমের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যারের, মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের। এটা হচ্ছে প্যাম্পলেট, এটা হচ্ছে 48 পৃষ্ঠার। আর পাশে দেখছেন যে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার জনাব এস এম শামসুজ্জামান স্যার, ওনার এই বইটি প্রফেশনাল স্টাডিজ, এটা দেখতে পাচ্ছেন 174 পৃষ্ঠা। তার মানে এটি হচ্ছে প্যাম্পলেট, এটা কিন্তু বই না, এটা কিন্তু প্যাম্পলেট, আর এটা হচ্ছে বই। তার মানে মোটামুটি আমরা ক্লিয়ার। বাট এক্ষেত্রেও 48 বা 174 পৃষ্ঠার ক্ষেত্রে ছাড়াও বিশেষ করে এটা প্রযোজ্য হবে বিশেষ করে নন ফিকশনাল বই, যেমন হিস্ট্রির বই হতে পারে, সাইন্টিফিক বই হতে পারে, ফিলসফির বই হতে পারে, ধর্মীয় বই হতে পারে। বাট এটা কখনোই ফিকশনাল বই হতে পারবে না। ফিকশনাল বই 40 পৃষ্ঠারও যদি হয় সেটা বইই হবে। এগুলো কিন্তু মূলত হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে নন ফিকশনাল বই যেগুলো। আরো যেটা খেয়াল রাখতে হবে পিরিয়ডিক্যাল যেগুলো, নন, মোট কথা বই হতে হলে সেটা নন পিরিয়ডিক্যাল হতে হবে, কোনো ম্যাগাজিন বা জার্নাল হওয়া যাবে না। একটা জার্নাল 100 পৃষ্ঠারও হয়, তো ওটাকে আমি বই বলতে পারবো না। বাট একটা থিসিস পেপার হয়, বাট ওটাকেও আমি বই বলতে পারবো না। মোট কথা হচ্ছে নন ফিকশনাল বইকেই সাধারণত লাইব্রেরি সায়েন্সে মূলত বই হিসাবেই ধরা হয়। ওগুলোও বই, গল্প উপন্যাস সেগুলোও বই, বাট মূলত লাইব্রেরি সায়েন্স বা তথ্য বিজ্ঞানের ভাষায় 48 পৃষ্ঠার অধিক হতে গেলে হলেই সেটা হবে বই। আর যদি সেটা 48 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকে, উপরে কভার পেজটা ছাড়া, দেন ওটা হবে হচ্ছে প্যাম্পলেট বা পুস্তিকা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা আজকে যে বই আমরা ব্যবহার করছি, আর এখন যদি আমরা চিন্তা করি আজ থেকে 4000 5000 বছর আগে, তখনও নিশ্চয়ই হয়তো বই ছিল বা মানুষ হয়তো জ্ঞান অর্জন করতো, নইলে তো এত ফিলোসফার জন্ম নিত না। অথবা মিশরে পিরামিড গড়ে উঠতো, নিশ্চয়ই তারা ম্যাথমেটিক্স এর উপর ভিত্তি করে কিন্তু পিরামিড তৈরি করেছে, তাই না? সেভাবেই তার মানে নিশ্চয়ই তাদেরও কিন্তু জ্ঞান বা সংরক্ষণ করার মতো কোনো, অবশ্যই কোনো ম্যাটেরিয়ালস ছিল। এখন আমরা যদি চিন্তা করি সর্বপ্রথম, তাহলে বই যদি থাকে আজ থেকে 4-5 হাজার বছর আগে, সেটা কেমন হবে, সেটা তাহলে একটু আমরা অগ্রসর হই। এখানে দেখতে পাচ্ছেন স্যার অস্টিন হেনরি লেয়ার্ড, উনি 1851 সালে আপনার অ্যাশিরীয় সাম্রাজ্যের এক জায়গায় তিনি, মোট কথা উনি খনন কাজ পরিচালনা করেন, বিশেষ করে অসুরবনিপাল। উনি কিন্তু মূলত অসুরবনিপাল যে গ্রন্থাগার, ওটা আবিষ্কার করেন। অসুরবনিপাল গ্রন্থাগার আবিষ্কারের পর অনেকগুলো ক্লে ট্যাবলেটস থাকে, অনেকের মনে করেন যে 40,000 বা 50,000ও বলে থাকেন। তো যত যাই হোক, অনেকগুলো ট্যাবলেটস হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। মোট কথা 20,000 ট্যাবলেটস যেগুলো আছে ক্লে ট্যাবলেটস, বর্তমানে মানে ইউনিফর্ম খোদিত যে পোড়ামাটির ফলক, ওগুলো এখন বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে যে পুরনো ধরা হয় গিলগামেশের মহাকাব্য, দ্য এপিক অব গিলগামেশ, যার ছবি দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি অসুরবনিপালের একটি ভাস্কর্য, আর পাশে দেখতে পাচ্ছি এই যে আপনার অসুরবনিপালের গ্রন্থাগারের যে কিছু তাক, এই ধরনের কিছু নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে অসুরবনিপাল মানে গিলগামেশের মহাকাব্যের দুটি অনুবাদ বাংলাদেশে পাওয়া যায়। এটা হচ্ছে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের
প্রকাশিত, আর এটা হচ্ছে দিব্য প্রকাশনা বলছে। আমার বাসায় আমার নিজের কালেকশনে এই বইটা আছে। আমার যেহেতু এটা মানে গিলগামেশের মহাকাব্য টোটাল 11টি ফলকে তৈরি করা হয়েছিল, আর এটা 11টি ফলককে কিন্তু এক একটা চ্যাপ্টার হিসেবে কিন্তু ওরা প্রেজেন্ট করেছে, ওরা উপস্থাপন করেছে। তো সেখান থেকে আমি বলছি যে আমার কাছে এটার কালেকশনটা আছে। আমার কাছে এই তুলনামূলক এটা ভালো লাগে। তারপর আপনারা যদি মনে করেন নিজের কালেকশনস এর মতো আপনাদের পছন্দ মতো কালেক্ট করতে চান তো করবেন। তো আমি যেটা বলছিলাম যে এপিক অফ গিলগামেশ এটাই হচ্ছে মূলত মানে সর্বপ্রথম বই হিসাবে আমরা গণ্য করব। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 অব্দের দিকে এটা লেখা হয়েছিল, তৈরি করা হয়েছিল। এটার মূল কাহিনীটা হচ্ছে আপনার যে গিলগামেশ ছিল উনি উরক, আর অনেকে মনে করেন যে গিলগামেশ যে চরিত্রটা এটা হচ্ছে কাল্পনিক চরিত্র, বাট ইতিহাস বলে গিলগামেশ নামে একজন রাজা ছিল যিনি উরকে শাসন করতেন। আর সম্ভবত আমার ধারণা মতে হয়তো উরক থেকেই হয়তো ইরাক এই শব্দটি হয়তো এসছে। আর মূলত গিলগামেশের মহাকাব্য মূলত যে গিলগামেশের যে বীর গাথা ওটার উপর ভিত্তি করে কিন্তু কাহিনীটি গড়ে উঠেছে। এটি হচ্ছে গিলগামেশের মহাকাব্য। একটু অগ্রসর হই আমরা। আর এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লে ট্যাবলেটস আছে, 20,000-এর মধ্যে এখানে কিছু দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে 11 নম্বর ফলক। গিলগামেশের মহাকাব্যে টোটাল যে 11টি ফলক আছে তার মধ্যে একটা হচ্ছে 11তম ফলক। আর 11তম ফলকটা সবচেয়ে দামি এবং সবচেয়ে ইন্টারেস্টিং। তার কারণটা হচ্ছে আমি পরের স্লাইডে দেখাচ্ছি। এটা হচ্ছে 11 নম্বর ফলক বা 11 নম্বর অধ্যায়ের যে আপনি ফলকের মধ্যে যেখানে যে বর্ণনা আছে যে মহাপ্লাবনের যে বর্ণনা, এখানে আমি কিছু অংশ তুলে দিয়েছি, বেছে বেছে কিছু অংশ তুলে দিয়েছি। একটু যদি আমরা দেখি, খেয়াল করি। শাস্তি স্বরূপ প্লাবন দেবার জন্য মহান দেবতাদের হৃদয় ওদের সরিয়ে দেয়। তাদের পিতা অনু গোপনীয়তার শপথ বাক্য উচ্চারণ করেন। সাহসী এনলিল ছিলেন পরামর্শদাতা। হে গুরু পাকের মানুষ, উর্বাতুত ছেলে, গৃহটি ভেঙে ফেলো ও একটি নৌকা তৈরি করো। ধন বর্জন করো এবং জ্যান্ত প্রাণীদের তল্লাশ করো। সম্পত্তি পরিত্যাগ করো ও জীবিতদের প্রাণ রক্ষা করো। সকল জীবকে নৌকায় গিয়ে উঠতে বলো। নৌকাটি তোমরাই নির্মাণ করবে। সূর্যাস্তের মধ্যে নৌকা তৈরি সম্পূর্ণ হয়। আমার নিকট যত জীবিত প্রাণী ছিল আমি সেটাতে বোঝাই করি। সারাটি দিন ধরে দক্ষিণ হাওয়া বইল। আমি পানি পর্বতকে নিমজ্জিত করলো। আক্রমণের ন্যায় মানুষকে যারা নৌকা চড়েনি প্লাবিত করলো। একটা মিল আমরা পাচ্ছি, তাই না? একটা চমৎকার একটা মিল। সেটা হচ্ছে আমরা কিন্তু কুরআন হাদিস বা বাইবেলের যে বর্ণনা অনুসারে যে নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন ওটার সাথে কিন্তু বেশ মিল পাওয়া কিন্তু যাচ্ছে। এটার কারণেই এই 11 নম্বর ফলকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি একটা ফলক। এটা এবার হচ্ছে বুক অব দ্য ডেড। আর এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিমের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। এটা হচ্ছে একটা প্যাপিরাস। এটা কিন্তু কোনো পেইন্টিং না, অরিজিনাল প্যাপিরাসের মধ্যেই এই চিত্র হায়ারোগ্লিফস গুলো আঁকা হয়েছে এবং চিত্রগুলো আঁকা হয়েছে। এবং এটা হচ্ছে হানিফারের প্যাপিরাস বুক অব দ্য ডেড এর একটি গুরুত্বপূর্ণ অনেক দামি একটি অংশ। আর বুক অব দ্য ডেড যে বইটি আপনারা দেখতে যেটা বলছি এটার অর্থ হচ্ছে মৃতদের বই। এটা সম্ভবত খ্রিস্টপূর্ব 1150 অব্দের দিকে মানে বুক অব দ্য ডেড এর যে হায়ারোগ্লিফস এগুলো লেখা হতো, এই মন্ত্রগুলো লেখা হতো বা ইনস্ট্রাকশনস লেখা হতো। কারণ ধারণা করা হতো যে মৃতদের যারা মারা যেত তাদেরকে তো মমি করা হতো, মমিদের সাথে ওই বিভিন্ন চ্যাপ্টার্স। আর সবচেয়ে বড় কথা হলো বুক অব দ্য ডেডস এ কিন্তু টোটাল 192টা চ্যাপ্টার আছে। ওই 192টা চ্যাপ্টার থেকে মানে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে চ্যাপ্টার গুলো মমির সাথে দিয়ে দেওয়া হতো, যাতে পরবর্তী লাইফে মানে নেক্সট লাইফে তারা যখন একটা ইনস্ট্রাকশন পায় তারা কিভাবে জীবন যাপন করবে, কিভাবে পরকালের পথগুলো তারা অতিবাহিত করবে সেটার ইনস্ট্রাকশন তারা পেয়ে থাকে। এছাড়া বুক অব দ্য ডেডে কিন্তু অনেক জাদু মন্ত্রের কিছু বিষয় আছে, আর ধর্মীয় ইনস্ট্রাকশন তো আছে, বিভিন্ন শ্লোক আছে। এটার উপর ভিত্তি করে কিন্তু টোটাল যে বুক অব দ্য ডেড মৃতদের বইটা কিন্তু মূলত লেখা হয়েছিল প্যাপিরাসের পাতায়, যেটা কিন্তু অলরেডি ব্রিটিশ মিউজিয়ামে তো আছেই। আর এটা হচ্ছে ইলিমে একটা কপি। অরিজিনাল প্যাপিরাসের মধ্যে বুক অব বিশেষ করে হানিফার ডেড ডে অফ জাজমেন্ট এটার একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ইলিম লাইব্রেরিতে এটা রাখা আছে। এই যে প্রাচীন মিশরীয় মমি, এখন হয়তো মমির সাথে হয়তো আমরা অনেকেই জানি না মমিটা আসলে কি, বা আমরা হয়তো জানি, হয়তো শুনেছি, বাট হয়তো বুঝি না। আর অনেক হয়তো মমি কেন তৈরি করা হতো। আর প্রাচীন মিশরীয়রা তারা মনে করতো যে মৃত্যুর পরে যে পরবর্তী লাইফে যাতে জীবিত, মানে মোট কথা হচ্ছে আমার শরীর যদি পচে যায়, গলে যায়, বিশেষ করে ডিকম্পোজিশন হয়ে যায়, তাহলে হবে কি আমার শরীরটা বিলীন হয়ে যাবে,
শরীরটা কিন্তু বিলীন হয়ে যাবে, তাহলে হবে কি আমার কোনো অস্তিত্ব থাকবে। তারা কিন্তু অস্তিত্ব বিশ্বাস করত। আমার শরীরকে, যারা মানুষকে, বিশেষ করে পবিত্র কোরআনেও কিন্তু আছে যে আমরা যদি সূরা ফুরকানের যে 54 নম্বর আয়াতটা দেখি যে তিনি আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি দিয়ে। এখন এই পানিটা কি? এখন যদি আমরা আমাদের শরীরে যেমন 70% বা 80% কিন্তু অনেকেই বলে থাকে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম যে পানির অংশগুলো থাকে, এটাই কিন্তু মূলত কি শরীরকে পচিয়ে দেয়, বিশেষ করে মানুষ মারা যাওয়ার পরে। সেই পানির অংশটা যেহেতু পচিয়ে দেয়, সেটাকে রোধ করার জন্যই কিন্তু আসলে মমিফিকেশন। সেক্ষেত্রে তারা যেটা করতো যে পেটের নিচে ফুটো করতো, ফুটো করে নিয়ে নাড়িভুড়ি যেগুলো বাবলস সেগুলো বের করে ফেলতো, লাংস বের করে ফেলতো, লাংস যদি ফুসফুস বের করে ফেলতো, স্টমাক বের করে ফেলতো, সবকিছু বের করে ফেলতো, শুধু হার্ট যেটা হৃদয় ওটা শুধু রেখে দিত। কারণ ওই হৃদয়টাকে তারা জ্ঞানের প্রতীক বলে মনে করতো। আবার সেই হৃদয়ের মাঝখানে, হার্টের মাঝখানে একটা স্কার্প যে গুবড়ে পোকা, ওটা ওরা স্থাপন করতো, রেখে দিত, কারণ ওটাকে মনে করতো ওরা অমরত্বের প্রতীক। তারপর ইভেন মাথা এখানেও কিন্তু ফুটা ফুটো করে হয়তো ব্রেনটা বের করে ফেলতো, তারপর ওটা গোবর জাতীয় পদার্থ দিয়ে ঢেকে দিত। তারপর সারা শরীরে ন্যাট্রন জাতীয় পদার্থ, মশলা, লবণ, বিশেষ করে মোট কথা ন্যাট্রন জাতীয় পদার্থ দিয়ে সারা শরীরটাকে মেখে রোদে শুকাতো 70 দিন। 70 দিন শুকানোর পরে যে লেনিন কাপড়, যে মুসলিম কাপড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, মুসলিম কাপড় দিয়ে সারা শরীরটাকে ঢেকে দিত। ঢেকে দেওয়ার পর একটা কফিনের ভিতর রাখতো, এখানে যে কফিন দেখতে পাচ্ছেন, কফিনে রাখার পরে তারপর পিরামিডের ভিতরে সার্কোফাগাস থাকে, ওটার ভিতরেই পুরো মমিটাকে স্থাপন করা হতো। আর মূলত তারা শুধু মমি শুধু তারাই করতো না, বিশেষ করে মমি করা হতো বিশেষ করে ফেরাউন যারা, বিশেষ করে অভিজাত লোকজন যারা, বিশেষ করে মিশরের শাসকদেরই মূলত মমি করা হতো, আর অভিজাত লোকদের। আর সাধারণত সাধারণ মানুষদের মমি করা হতো না, বাট কিছু কিছু ক্ষেত্রে চাকর বাকর যারা রাজাদের বা অভিজাত লোকদের, তাদের করা হতো, যাতে কারণ আমার পরকালে হয়তো আমার চাকর বাকরের দরকার হতে পারে, যে কারণে কিছু কিছু সাধারণ মানুষ হিসেবে চাকর বাকরদের মমি করা হতো। সাথে প্রচুর ধন সম্পদ দিয়ে দেওয়া হতো, হতে পারে আমার পরকালে সেগুলো কাজে লাগবে। আর বুক অফ দ্য ডেডের কপিগুলো, প্যাপিরাস, যার প্রয়োজন মতো, যদি সে পাদ্রি মারা যায় অথবা কোনো রাজা মারা যায়, যার প্রয়োজন মতো 192টা চ্যাপ্টার থেকে বিভিন্ন, যার প্রয়োজন মতো ওই চ্যাপ্টার গুলোর সাথে দিয়ে দেওয়া হতো ইনস্ট্রাকশন, যে তুমি পরকালে কিভাবে তুমি সামনে ফেস করবা। এই যে হানিফার প্যাপিরাস, সেটা ইলিম লাইব্রেরিতে আছে, এটা একটু আপনাদের এখানে দিয়েছি কারণ এটার মূল্যটা বোঝানোর জন্য, কারণ এই প্যাপিরাস পাতাটা খুবই মূল্যবান। সেটা কারণটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে যে পরকালে লাইফটা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রার্থনা করছে একটি লোক, মানে মারা যাওয়ার পরে, বিশেষ করে মৃত ব্যক্তি, সে কিন্তু মারা যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি তার আত্মাটা, সে কিন্তু পরকালে নেক্সট লাইফে সে টোটাল এখানে 42টা দেবতা আছে, বাট এখানে যদি 42টা শো করেনি, বাট টোটাল বর্ণনা অনুযায়ী এখানে 42টা দেবতাকে ফেস করতে হয়। আর এখানে আনুবিসকে দেখতে পাচ্ছেন, মৃত্যুর দেবতা, বা আমাদের ধর্মের আজরাইল যেটাকে বলি, আজরাইলকে নিয়ে যাওয়া হচ্ছে ওসিরিসের কাছে। এটা ওসিরিস, এখানে হচ্ছে আইসিস এবং নেফতিস দেখতে পাচ্ছেন। এটা অলসিং আই, রায়ের চোখ বা হোরাসের চোখে বলে, বাট মোট কথা অলসিং আই। আর এই যে হোরাসকে দেখতে পাচ্ছি আমরা, আর এখানে হোরাসের 4 পুত্র। আর এই যে মৃত্যু ব্যক্তি এখানে যাচ্ছে, এবং মৃত্যু ব্যক্তিকে তার মোট কথা তার বিচার হচ্ছে এখানে। বিচার এখানে যে দাড়িপাল্লা, বিশেষ করে আমাদের ধর্ম কিন্তু আছে পরকালে আমাদের দাড়িপাল্লা মাপা হবে, পাপ পুণ্যের দাড়িপাল্লা, যেটা যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে আমরা দোজখ যাবো, পুণ্যের পাল্লা ভারী হলে আমরা বেহেশতে যাবো, এরকমই। আর এখানে থতকে দেখতে পাচ্ছেন, যিনি হায়ারোগ্লিফসের শিখিয়েছেন মানুষকে, মানব জাতিকে, বিশেষ করে মিশরীয়দের হায়ারোগ্লিফ শিখেছেন, ওনাকে রাইটিংস দেবতা, মানে অনেক জ্ঞানের দেবতা হিসেবে ধরা হয় থত। প্যাপিরাসের পাতায় স্ক্রল হিসাব নিকাশ করছেন। এখানে আনুবিস দেখতে পাচ্ছেন, এখানে পাপ পুণ্য কি, এখানে দেখা যাচ্ছে হার্ট, মৃত ব্যক্তির হৃদয়কে রাখা হয়েছে, আর এখানে রাখা হচ্ছে উট পাখির পালক, যেটা হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী। এই দুটো পাল্লা যখন ভারী, মোট কথা যদি ওটাও যদি উঁচু নিচু কিন্তু হতে পারে, দুটাকে কিন্তু সমান থাকতে হবে। আমাকে বেহেশতে যাওয়ার হচ্ছে, আমি যদি এটা আমার দুটো সমান থাকে, স্ট্রেট থাকে, একই লেভেলে থাকে, তাহলে আমি বেহেশতে যাব। যদি এটা উঁচু নিচু হয়ে যায় ওজনে, তাহলে আমার বেহেশতে যাওয়ার সুযোগ আর নেই। যদি এটা উঁচু নিচু হয়, এখানে দেখতে পাচ্ছেন একটি হাইব্রিড প্রাণী, সিংহ, কুমির এবং জলহস্তি, তিনটা সমান একটি প্রাণী, এটার নাম হচ্ছে আম্মুট। যদি কোনো কারণে উঁচু নিচু হয়, এই আম্মুট আমাকে সাথে সাথে গিলে ফেলবে, যে আমার মৃত্যু ব্যক্তিকে সাথে গিলে ফেলবে, গিলে ফেলে আমার অস্তিত্ব চিরতরের জন্য বিলীন করে দিবে, তার মানে আমি আর বেহেশতে যেতে পারবো না। এটি হচ্ছে তাদের মিশরীয়দের বিশ্বাস। আর জাজমেন্ট এর সাথে যদি আমাদের ধর্মীয় কিছুটা যদি মিল আছে বা মিলে যাচ্ছে, যত পাপ পুণ্য ওজন করা হয়, বিষয়গুলো মিলে যাচ্ছে, যে সেই কারণেই এই প্যাপিরাসের পাতাটা অনেক মূল্যবান। এটা ডে অফ জাজমেন্ট, এই কারণে হানিফারে প্যাপিরাস বলা হয়, এবং ডে অফ জাজমেন্টের বিষয়বস্তু এখানে তুলে ধরা হয়, এই জন্যই এটা অনেক মূল্যবান। এবার আসা যাক ওরাল ট্রেডিশন।
ওরাল ট্রেডিশনটা আসলে কি? ওরাল ট্রেডিশনটা হচ্ছে এরকম যে বংশ পরম্পরায় বা ঐতিহ্যক্রমে বা বংশ পরম্পরায় বাচনিক রূপে, মানে ঐতিহ্য, মানে বাচনিক রূপে, মানে সেটা বছরের পর বছর, 1000 বছর হতে পারে, 100 বছর, 200 বছর, 1000 বছর হতে পারে, বছরের পর বছর বা বংশ পরম্পরায় বা ঐতিহ্যক্রমে এক পুরুষ থেকে আরেক পুরুষ তাদের, আমাদের পূর্বপুরুষদের ধ্যান ধারণা, কবিতা হতে পারে, তাদের জ্ঞান, মতবাদ, ধারণা, তাদের সাহিত্য, এই যে বংশ পরম্পরা যে চলে আসে, যে এটাই কিন্তু মূলত ওরাল ট্রেডিশন। মুখে মুখে চলে, এটা কিন্তু লিখিত সাহিত্য না, এটা কিন্তু বাচনিক ভাবে আসে। অলিখিত সাহিত্য এগুলো, অলিখিত ভাবে, অলিখিত রূপ এগুলো, অলিখিত সাহিত্য, ধ্যান ধারণা, জ্ঞান, মতবাদ, সেটা যে কিছুই হতে পারে, এটি হচ্ছে ওরাল ট্রেডিশন, মুখে মুখে চলে আসা বিষয়গুলো। সেরকমই উদাহরণ তিনটা দেখতে পাচ্ছেন, তিনটি বই, ইলিয়াড, ওডিসি আর হচ্ছে পপল ভু। আর ইলিয়াড ওডিসি তো রাইটার তো আমরা জানি হোমার, তিনি খ্রিস্টপূর্ব 850 অব্দের দিকে জন্মগ্রহণ করেন, একজন গ্রিক রাইটার, মানে গ্রিক কবি। আর উনি কিন্তু মূলত এটা লিখেননি, এটা কিন্তু ওনারই হয়তো তৈরি করা, ওনারই ক্রিয়েশন, বাট এটা মুখে মুখে প্রচলিত হয়ে আসছিল। পরবর্তীতে রাপসোদাই নামে একদম গায়ক দল আছে গ্রিসের, প্রাচীন গ্রিসের একদল গায়ক দল, তারা বিভিন্ন প্রান্তে গান গেয়ে গেয়ে হোমারের ইলিয়াড ওডিসির কাহিনীগুলো তাদেরকে বিভিন্ন জায়গায় লোকজনদের শোনাতো। তো ওই ইলিয়াড ওডিসির কাহিনীতে পরবর্তীতে বংশ পরম্পরা যেহেতু চলছিল রাপসোদাইদের মাধ্যমে, এক পর্যায়ে এথেন্সে খ্রিস্টপূর্ব 535 অব্দের দিকে একটা সভা বসে, কবিদের একটা সভা বসে, যে ওরা ওই ইলিয়াড এবং ওডিসি এদের বিশুদ্ধতা রক্ষা করা উচিত। আর আমরা হয়তো অনেকে জানি ইলিয়াডের কিন্তু প্রায় 16,000 লাইনে লেখা হয়েছে, আর ওডিসি লেখা হয়েছে আপনার 11,000 লাইনে, 11,000 কবিতার লাইন। আর দ্বিতীয়ত দুটোই কিন্তু 24 অধ্যায় বিভক্ত। তো ওই সভায় তারা এটার বিশুদ্ধতা রক্ষা করার জন্য, মানে লিখিত লেখার সিদ্ধান্ত নেয়, এটা তারা লিখিত রূপে রাখবে, এটারই সিদ্ধান্ত তারা নেয়। সেই সুবাদই তারা এটা তখন খ্রিস্টপূর্ব 535 অব্দ, খ্রিস্টপূর্ব 535 অব্দ থেকে এটা লেখা শুরু হয়। এটা লিখিত রূপে আমরা এখন বর্তমানে এটা আমরা ইংরেজি ট্রান্সলেশন পড়ছি, বাংলা ট্রান্সলেশনও পড়ছি, বাট এটা গ্রিক ভাষায় প্রথম লেখা হয় খ্রিস্টপূর্ব 535 অব্দে। আর পপল ভূত কথাটা আমি একটু পরে বলবো। পপল ভূটা মূলত আসলে জানি যে ডিওগো দা লান্ডা, মানে স্প্যানিশরা যখন আক্রমণ করে মায়ানদের, প্রাচীন মায়ানদের, তখন কিন্তু ডিওগো দা লান্ডাও ছিলেন, উনি কিন্তু অনেক ম্যানুস্ক্রিপ্ট পুড়িয়ে ফেলেন, অনেক বুকস কিন্তু পুড়িয়ে ফেলেন। হতে পারে লিখিত রূপে থাকলেও থাকতে পারে, বাট এটা পাওয়া যায় হচ্ছে মেইনলি কিসে ভাষায়, কিসে মায়ানদের ভাষায় মূলত এটা পাওয়া যায়, কিসে ল্যাঙ্গুয়েজে, বাট এটা ওরাল ট্রেডিশন। অনেক পরে এটা কিসে ভাষায় অনুবাদ হিসেবে পাওয়া যায়, এটাও মুখে মুখে চলে আসছিল, এটাও কিন্তু ওরাল ট্রেডিশন। তো এটা পরে আসছি আমি। এই যে ইলিয়াড, এখানে ইলিয়াডের মহাকাব্যে যে যুদ্ধের বর্ণনা করা আছে, আমরা হয়তো ইলিয়াডের মহাকাব্যে আমরা হয়তো যে তার ট্রয় মুভিটা হয়তো আমরা দেখে থাকবো হলিউডের। ট্রয় মুভিতে যারা একটু দেখেছেন তাদের এটা বুঝতে একটু সুবিধা হবে। আর ইলিয়াডটা রচিত হয়েছিল প্রায় 10 বছরের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা আসলে লেগেছিল, আমরা হয়তো অনেকেই জানি যে ট্রয় যে রাজকুমার প্যারিস, সে হেলেন স্পার্টা, মানে স্পার্টার যে রানী হেলেনকে, মেনেলাসের ওয়াইফ, ওনাকে কিডন্যাপ করে ট্রয় নগরে নিয়ে যায়, যেটা বর্তমান তুরস্কে। সেই কারণেই কিন্তু এই দুটি রাজ্যের মধ্যে যুদ্ধ হয়, গ্রিসের সাথে ট্রয়ের যুদ্ধটা হয়। ওই ট্রয় যুদ্ধেরই 10 বছর ধরে যুদ্ধটা হয়, এবং শেষ 51 দিনের যে ঘটনা, 10 বছরের যুদ্ধে শেষ 51 দিনের ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ইলিয়াডটা লেখা হয়েছে, যেটার মেইন নায়ক আমরা জানি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে হলিউড মুভিতে ট্রয়, আপনার ব্র্যাড পিট, আর হচ্ছে সিনবিন, উনি ছিলেন একিলিসের ক্যারেক্টারে, তিনি নায়ক, ইলিয়াডের নায়ক। আর মজার বিষয় এই যে একটু আগে যে আমরা ওডিসিকে দেখালাম, ইলিয়াড এন্ড ওডিসি নায়ক কিন্তু উনি, ওনার নাম ছিল ওডিসিউস। উনি ট্রয় মুভিতে সিনবিন, ওনার আসল নাম হচ্ছে সিনবিন, উনি ওডিসিউস চরিত্রে অভিনয় করেন, উনি হচ্ছেন ওডিসি নামে মুভি হয়তো থাকতে পারে, বাট ট্রয় মুভিতে উনি ওডিসিউস ক্যারেক্টারের ভূমিকায় ছিলেন। তো যাই হোক, উনি হচ্ছে ট্রয়ের নায়ক, মানে ইলিয়াডের নায়ক, উনি হচ্ছে ওডিসির নায়ক। এটাই দেখানোর জন্য, আপনাদের শো করার জন্য এটা আমি উপস্থাপন করলাম। আর এবার যদি ওডিসির কাহিনীটা একটু দেখি, ওডিসিটা হচ্ছে প্রথম 10 বছর, তো মানে ওডিসি যিনি, উনি হচ্ছে ইথাকা রাজা, উনি 10 বছর ট্রয়ের যুদ্ধে অংশগ্রহণ করার পর 10 বছর উনি যুদ্ধ জয় করেন। তারপর ফেরার পথে উনি কিন্তু আর ওনার রাজ্যে আর ফিরতে পারেন না। উনি অনেক সংঘাত ওনার সামনে দিয়ে যায়, বিশেষ করে দেবতা পোজাইডনের কপি পড়েন, উনি সমুদ্র দেবতা, তার কপি পড়ে তার জাহাজ ধ্বংস হয়ে যায়, তার জাহাজটা ডুবে যায়, এবং ওনার সকল সঙ্গী সাথী মারা যায়।
সকল সঙ্গী সাথী মারা যায়। পরবর্তীতে সে সাইক্লোপসে দ্বীপে গিয়ে দ্বীপে যান। পরে সেখান থেকে তিনি সার্সি মানে ডাইনি, কুহুকিনী ডাইনি যেটা ওর সার্সি নাম, তার দ্বীপে আশ্রয় নেয়। পরে সাইক্লোপস থেকে সার্সি কুহুকিনী, তারপর হচ্ছে আপনার ক্যালিপসোর কবলে পড়ে এবং হেডিসে যান, পাতালপুরের রাজ্যে হেডিসে যান। মোট কথা অ্যাডভেঞ্চারাস কাহিনী নিয়ে তিনি আরো 10 বছর পার করেন। মোট কথা হচ্ছে উনি 10 বছর ট্রয় যুদ্ধ তো করলেন, ওটা বাদ, বাট ওডিসিটা মূলত তৈরি করা হচ্ছে ওনার যে 10 বছর যে উনি যে বাসায় তার বাড়িতে ফিরে যাচ্ছিলেন, ইথাকায় রাজ্যে ফিরে যাচ্ছে, ওই ইথাকায় ফিরতে ওনার 10 বছর লেগে যায় এই অ্যাডভেঞ্চারাস কাহিনীগুলোর কারণে। আর এটার ওডিসিসের আরেকটা অংশ হচ্ছে ওডিসিসের বিশ্বস্ত স্ত্রী পেনিলোপি। আরেকটা অংশ ছিল ওদিকে কিন্তু যে ওনার যে ওয়াইফ পেনিলোপি, সে কিন্তু ওডিসিস, তার হাজবেন্ড ওডিসি, বা ওনার আরেক নাম কিন্তু ইউলিসিস, রোমান নাম হচ্ছে ইউলিসিস, বাট আমি এখানে ওডিসিস বলবো। তার জন্য সে অপেক্ষা করছিল। তার মানে গিয়া ওয়াইফকে কিন্তু তার হাজবেন্ডের জন্য প্রায় 20 বছর অপেক্ষা করতে হচ্ছে। 10 বছর ফর ট্রোজান ওয়ার মানে ট্রয় যুদ্ধের জন্য, আর বাকি 10 বছর ওডিসিস ফিরতে পারছিলেন না। এই 10 বছর উনি আটকে গেছেন, বিভিন্ন ঝামেলার মধ্যে আটকে গেছেন, বিভিন্ন দানবদের সাথে যুদ্ধ করতে হচ্ছে, ডাইনির কাছে, ডাইনির প্রকোপে পড়তে হচ্ছে, শাসির কাছে সে ছিল, পরে হেডিসি চলে গিয়েছে, পাতালপুরিতে গিয়েছে। যাই হোক, মোট কথা ওনার 20 বছর লেগে যায়। বাট ওই দিকে বিশেষ করে পেনিলোপি, তার অবস্থা হয় 20 বছর সে স্বামীর জন্য ওয়েট করছিল। বাট এর মধ্যে হয় কি, আমরা পেনিলোপিকে দেখতে পাচ্ছি, পেনিলোপি তার আশেপাশে অনেক পানি প্রার্থী যারা তাকে বিয়ে করতে চায়, যে বলছে যে না, তোমার হাজবেন্ড তো মারা গেছে, সো তার জন্য অপেক্ষা করো না, তুমি আমাদেরকে বিয়ে করো বা আমাকে বিয়ে করো। আসলে আমাদের না, অনেকগুলো লোক জমে গেছে, তারাই চাচ্ছিল যে তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো, তোমার হাজবেন্ড তো মারা গেছে। বাট পেনিলোপির একটা দৃঢ় বিশ্বাস ছিল না, তার হাজবেন্ড মারা যায়নি এবং তার কাছে একসময় ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে। তো সেটার উপর ভিত্তি করে সে যখন সে পারছিল না, পানি প্রার্থীদের যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না, তখন সে একটা বুদ্ধি বের করে। সে কাঁথা সেলাই, যে দেখতে পাচ্ছেন যে কাঁথা সেলাই করছে, সে একটি বুদ্ধি বের করে পানি প্রার্থীদের বলে যে আমি একটা কাঁথা সেলাই করছি, তো ওই কাঁথা সেলাই যতদিন আমার শেষ না হবে আমি তোমাদের কাউকে বিয়ে করব না। তখন পানি প্রার্থীরা রাজি হয়, এটা ওনার ট্যাকেল দেওয়ার জন্য, পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য সে প্রতিদিন কাঁথা সেলাই করতো, সারাদিন সে কাঁথা সেলাই করতো, আবার রাত হলে সে যতটুকু সেলাই করতো ওটা আবার ছিঁড়ে ফেলতো, আবার পরের দিন সকালে আবার শুরু করতো সেলাই, মন করে দেখাতো যে আমার সেলাই এখনো শেষ হয়নি, অথচ সে যতটুকু সেলাই করতো রাতে বেলা সেগুলো পুরোটা ছিঁড়ে ফেলতো, মানে সেলাই খুলে ফেলতো। এভাবেই সে পানি প্রার্থীদের ট্যাকেল করে। সে কারণেই দেখা যাচ্ছে যে এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, আমি এটা এনেছি যে কোরআন সূত্র, যেমন এখানে সূরা নাহলের 91-92 আয়াতের তুলে দিয়েছি আমি এখানে। যখন তোমরা পরস্পর আল্লাহর নামে অঙ্গীকার করো তখন তা পালন করবে এবং আল্লাহকে জামিন করে নিজেদের কসম দৃঢ় করার পর তোমরা তা ভঙ্গ করবে না। নিশ্চয়ই আল্লাহ জানেন তোমরা যা করো। তোমরা হয়েও না সেই নারীর মতো যে তার সুতো মজবুত করে পাকানোর পর তার পাক খুলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তার মানে কি, আমরা একটা ইন্ডিকেশন পেয়ে যাচ্ছি সূরা পবিত্র কোরআনে। এটা ইঙ্গিতটা আমি পেয়েছি কোরআন সূত্র থেকে। এটা হচ্ছে 377 নম্বর পেজে মোহাম্মদ হাবিবুর রহমান স্যারের বইটাতে উনি ওখানে পেনিলোপি, এই কোরআনে আয়াতটাকে পেনিলোপি উদ্দেশ্য করে হয়তো ইঙ্গিত দিয়েছেন, ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দ্যাটস আমি এটা শেয়ার করলাম। আর পেনিলোপি যেহেতু ওডিসিয়াসের ওয়াইফ এবং ওডিসির একজন গুরুত্বপূর্ণ একটা চরিত্র, সেখানে আপনাদের সাথে শেয়ার করা। এবার আসা যাক পপল ভু। আর পপল ভু এটা হচ্ছে একটু আগে বললাম যে প্রাচীন যে মায়ান গ্লিফসে কিন্তু, বা হায়ারগ্লিফস অনেক বলে, আসলে হায়ারগ্লিফস না, এটা মায়ান গ্লিফসে বলা উচিত, কারণ হায়ারগ্লিফস হচ্ছে অর্থ হচ্ছে পবিত্র লিপি ধরা হয়, বাট আর এটা মূলত মিশরীয়দের জন্য প্রযোজ্য। মায়ান গ্লিফসে আমি বলি, হায়ারগ্লিফস অনেকে বলে থাকে, বাট হায়ারগ্লিফসটা আমি একসেপ্ট করি না ব্যক্তিগতভাবে, আমি মায়ান গ্লিফস বলবো। মায়ান গ্লিফসে পাওয়া যায়নি, এটা মুখে মুখে চলে আসছিল কিছু মায়ানদের মধ্যে, তারা বংশ পরম্পরার মুখে মুখে প্রচলিত হচ্ছিল। পরবর্তীতে এটা রিটেন স্ক্রিপ্ট লেখা হয় কিসে ভাষায়। কিস ভাষায় যখন লেখা হয়, পরবর্তীতে এই কৃষি ভাষাটা লেখার একটা ডকুমেন্ট, পরবর্তীতে 1701 বা 1703 সালের দিকে এটা মানে একজন স্প্যানিশ যে খ্রিস্টান যে সাধক আর কি, মানে একজন খ্রিস্টান সাধক, মোট কথা সাধকই বলবো, সাধু পুরুষের হাতে পড়ে, ওনার নাম হচ্ছে ফ্রান্সিসকো জিমনেস। এটা স্প্যানিশ ভাষায় প্রথম এটা অনুবাদ করেন। পরবর্তীতে ওই অনুবাদকৃত যে বইটা, অরিজিনাল বইটা, এটা বর্তমানে শিকাগোতে আছে, আপনার নিউবেরি লাইব্রেরিতে, সেটা অনুবাদ উনি স্প্যানিশ ভাষায় করেন। সেটা যাই হোক, এটা মূলত হচ্ছে সৃষ্টি পুরাণ নিয়ে কথা, প্রাচীন মায়ানদের সৃষ্টি পুরাণ।
প্লাস হচ্ছে যে কিসে মায়ান যারা আছে তাদের ট্র্যাডিশন, ঐতিহ্য, এটা তুলে, তাদের ইতিহাস এটা তুলে ধরা হয়েছে এই বইটির মাধ্যমে। আর বাংলাদেশে যে এটা ট্রান্সলেশন যে পাওয়া যায় পপুল বই, এটা কাগজ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইটার একটা কপিও আছে আমার কাছে, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এছাড়া এটা আরেকটা অনুবাদ পাওয়া যায়, ওটা হচ্ছে আপনার অমিতেন্দ্রনাথ ঠাকুর, এটা পাওয়া যায় রেমন পাবলিশার্স থেকে। বাট পার্সোনালি আমি যেটা এটার অ্যাকচুয়ালি অনুবাদ করেছি ইংলিশে, এটা আমি মূলত ইংলিশে পড়েছি, বাংলাটাও পড়েছি, বাট পার্সোনালি আমার বাংলাটা অত ভালো লাগেনি, আমি ইংলিশটাই পড়েছি। তো ইংলিশের যেটা পাওয়া যায় ওটা হচ্ছে আপনার ডালিয়া গেটস এবং এস.জি. মার্লির অনুবাদ, যেটা ইংলিশে অনুবাদ, ওটাই আমি পড়েছি। ওটা আমার বেশ ভালো লেগেছে। বিস্ময়কর প্রকল্প, এই যে একটুকে বললাম যে আমি যেহেতু ইংলিশটা পড়েছি, ইংলিশেরই এখানে দুটো কোটেশন আমি দিয়ে দিয়েছি, কারণ এটা বিস্ময়কর প্রকল্প। প্রথমত আমরা যদি খেয়াল করি, চার্লস ডারউইনের নাম আমরা শুনেছি, উনি বিবর্তনবাদটাকে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। আমরা যেটা জানি, ওনার ধারণা ছিল মানুষের যে বিবর্তন সেটা হচ্ছে বানর জাতীয় একটা প্রাণী থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ ডেভেলপ করে, এটা ওনার মতবাদ। তো এটা আমরা অত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে আমি আপাতত এটা ঝেড়ে ফেলছি। জাস্ট আমরা এখন টেক্সটটার দিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা যদি এখানে খেয়াল করি, প্রাচীন মানব সভ্যতা কিন্তু অনেক পূর্বের। ইভেন চার্লস ডারউইন যেহেতু এটা বলেছেন, আর বর্তমান আধুনিক বিজ্ঞান আমরা অনেক সময় যারা বিজ্ঞানীরা তারা দেখেছেন যে বিশেষ করে শিম্পাঞ্জির সাথে আমাদের ডিএনএ 99% মিল পাওয়া যায়, এবং গরিলার সাথে 98%। যাই হোক, যত মিল পাওয়া যায়, তো তাদের ধারণা কি সেটা আমার মাথা ব্যথা না। সে মানুষ বানর থেকেই হোক বা কুকুর বিড়ালটা হোক, এটা আমার মাথা ব্যথা না। আমার উদ্দেশ্য ছিল টেক্সটটাকে প্রেজেন্ট করা। এখানে আমরা যদি খেয়াল করি, পপল ভুর যে প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একটা লেওয়া আছে যে মানুষকে ধ্বংস ও বিলুপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, তাদের সকলের মুখগহ্বর এবং মুখমণ্ডল ছিন্ন হয়ে গিয়েছিল। এছাড়াও বলা হয়ে থাকে যে তাদের বংশধররা সেই সকল বানর যারা এখন অরণ্যগুলোতে বাস করে। এই কারণে বানর দেখতে মানুষের মতো, এবং যেটা মানব প্রজন্মের একটি নিদর্শন। তার মানে কি, চার্লস ডারউইনের অনেক আগে, প্রায় 100 বছর হবে, অনেক আগে, এটা তো অনুবাদ, তো হাজারও হতে পারে, 1000 বছর আগেও হতে পারে, কিসের ল্যাঙ্গুয়েজে তো পাওয়া গেছে। তার মানে চার্লস ডারউইনের অনেক আগে কিন্তু একটা এই ধরনের কিন্তু একটা নিদর্শন বা একটা ইন্ডিকেশন কিন্তু আমরা এখানে পাচ্ছি পপল ভূতে। আরেকটি ইন্ডিকেশন হচ্ছে, যেমন আমরা একটা সময় ধারণা ছিল যে পৃথিবীতে বা আমাদের পৃথিবীটা যে এখন গোল, এটা আমরা আধুনিক দৃষ্টিকোণ থেকে জানি। বাট এক সময় ধরা হতো পৃথিবীটা ফ্ল্যাট, যেখানে দেখা হচ্ছে। বা একটা সময় হতে পারে মানুষ যদি সমানে যদি হেঁটে যায়, এখান থেকে আমি হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে আমি একটা পর্যায়ে পৃথিবী থেকে পড়ে যাবো, পড়ে যাওয়ার একটা ভয় থাকে, আমি হাঁটতে হাঁটতে শেষ সীমানে গেলে আমি আর যেতে পারবো না, আমি পড়ে যাবো। ফ্ল্যাট ধরা হতো, গোল ধরা হতো না। ইভেন পিথাগোরাস কিন্তু মূলত উনি কিন্তু ওনার প্রথম বলেছেন পৃথিবীটা গোল। শুধু পৃথিবী না, ওনার সবকিছুই গোল, যেহেতু উনি ম্যাথমেটিশিয়ান ছিলেন এবং জ্যামিতির সবকিছু জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে দেখতেন। উনি প্রথম ধারণা করা হয়, পিথাগোরাস গ্রিক ফিলোসফার, উনি বলেন যে পৃথিবীটা গোল। এটা আমরা ওনার তত্ত্ব থেকে প্রথম জানতে পারি। এছাড়াও বাট ওনারও পূর্বে, যেহেতু এটা মায়ানরা পপল ভূ, মায়ানদের একটা রিটেন স্ক্রিপ্ট বা মোমার পূর্বে হতে পারে। অ্যাকচুয়ালি এটা কখন লেখা হয়েছে অ্যাকচুয়ালি এটা জানা যায় না, অরিজিনালটা কবে লেখা হয়েছে এটা জানা যায় না। তারপর আমি ধরে নিব, আমি এটা কিছু ধরে নাইনি, এটা কিসে ভাষায় আমরা পেয়েছি অরিজিনাল, যে কারণ এটা ওরাল ট্রেডিশন, তো দীর্ঘ সময় বছরের পর বছর ধরে আসছিল, 100 বছর, 200 বছর, 1000 বছর হতে পারে, যখনই হোক। বাট আমরা যদি খেয়াল করি, প্রাচীন মায়ানরাও পৃথিবী যে গোল এটা সম্পর্কে তারা জ্ঞান রাখতো, কারণ সেটার প্রমাণ আমরা পাচ্ছি পপল ভূতে 3য় খণ্ডে 2য় অধ্যায়ে। ওরা ছিল বুদ্ধিমান, ওরা তাকালো আর তৎক্ষণাৎ দূরে দেখতে পেল, ওরা অবলোকন করতে সক্ষম হলো, ওরা সফল হলো পৃথিবীর সকল কিছু জানতে। যখন ওরা দৃষ্টিপাত করলো তখনই ওরা সবকিছু দর্শন করলো। অধিকন্তু ওরা একে একে পর্যবেক্ষণ করলো আকাশের খিলেন এবং পৃথিবীর গোলাকার মুখাবয়ব। পৃথিবীর গোলাকার মুখাবয়ব, তার মানে কি পৃথিবী যে গোল, পপল ভূতেই কিন্তু এটা আমরা পাচ্ছি। তার মানে ওরাও জানতো পৃথিবীটা গোল। এবার আসা যাক বাঁশের বই। তো আমরা জানি যে চীন সভ্যতা, ওদের যে রাইটিং তো অনেক আগের, 4000 বছর আগেও, খ্রিস্টপূর্ব 4000 অব্দি ওদের রাইটিং হচ্ছে পিক্টোগ্রাফিক ছিল। বাট ওদের যে অরিজিনাল রাইটিংটা মূলত ডেভেলপ করে হচ্ছে আপনার খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দের, ওই সময়টাই মূলত ডেভেলপ করে। আর ওরা কিন্তু বাঁশের মধ্যে লিখতো, বাঁশের যে ফলা কেটে কেটে ওরা পরবর্তীতে একটার সাথে দড়ি দিয়ে অথবা সুতো দিয়ে তারা একটা লিখে তারা একটার সাথে আরেকটা লাগাতো। আর এখানে একটি দেখতে পাচ্ছেন যে আপনার যে একটা বই দেখতে পাচ্ছেন, এটা বাংলা একাডেমিতে প্রকাশ হয়েছে, তাওতে চিং। এই বইটারই একটা অংশ আমি এখানে তুলে দিয়েছি, বাঁশের লেখা হয়েছে বাঁশের ফলার মধ্যে।
এটা বাংলা একাডেমিতে প্রকাশিত হয়েছে। আরেকটা জিনিস এটা বলা উচিত যে আমি ওখানে আরেকটা ভুল বলেছিলাম মেবি, যে তাওতে চিংটাই কিন্তু আসলে এটা অনুবাদ করেছেন সরকার আমিন, বাট ওটা আসলে এটা ইয়া না। যেমন এখানে আমি বলেছিলাম ওই যে পোপেল ভুটা, এটা মূলত আসলে রেমন পাবলিশ করে নাই, এটা পাবলিশ করেছে হচ্ছে কাগজ প্রকাশনী, এটা মূলত পাবলিশ করেছে, কাগজ প্রকাশনী পাবলিশ করেছে। বাট আমি যে বলেছিলাম যে মানে অমিতেন্দ্র নাথ ঠাকুর, উনি আসলে পোপেল ভুটা না, উনি আসলে উনিও মূলত অনুবাদ করেছিলেন তাওতে চিং। তাওতে চিংটাই উনি আসলে অমিতেন্দ্র ঠাকুর উনি এটা অনুবাদ করেছেন ইন্ডিয়ান সাইড থেকে, মানে ভারতীয় সাইড থেকে। এটা মূলত পাওয়া যায় পরে রেমন পাবলিশার্স থেকে এটা পাওয়া যায়। এছাড়াও আরেকটা যেটা পাওয়া যায়, যেটা পাচ্ছি এটা বাংলা একাডেমি থেকে, এটা আমার নিজের কালেকশনও আছে। এটা 2500 বছরেরও পুরা চীনা দর্শন এবং কাব্য তাওতে চিং। এটা সহজিয়া পদ, এটা লাওসি বা লাউজু বলা হয় বা লাউসিও বলা হয়, এখানে লাউস লেখা আছে সরকার আমিনের। তো ওটা হচ্ছে মূলত যে তাদের যে তাওবাদ বা টাওইজম যে ছিল, এই তাওবাদের উপর ভিত্তি করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তাওবাদের উপর ভিত্তি করেই এই বইটা লেখা হয়েছে। আর আপনারা চাইলে বইটা পড়ে দেখতে পারেন, চমৎকার একটি বই। আমি যেহেতু পড়েছি, আর যেহেতু একটা এক্সাম্পল, যেহেতু একটা বইয়ের ইতিহাস আমি পড়াচ্ছি, আর এই বইটি লেখা হয়েছিল মূলত খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে। খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে এই বইটি লেখা হয়েছিল। আর বাঁশের মধ্যে, যেহেতু এটা বইয়ের ইতিহাস, তো বাঁশের মধ্যে এটা লেখা হয়েছিল, বাঁশের বই। এবার আসা হচ্ছে কোডেক্স। কোডেক্স শব্দের অর্থ হচ্ছে গাছের গুড়ি। আর প্রাচীন রোমানরা ওরা মূলত কোডেক্স বলতে কিন্তু গাছের গুড়ি বোঝাতো না, তারা হচ্ছে যে পার্চমেন্ট ভেলামের মধ্যে তৈরি করা যে বইগুলো, ওটাকেই তারা মূলত কোডেক্স বোঝাতো। আর কোডেক্স যেহেতু ওটা কি বোঝাতো, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পার্চমেন্ট এবং ভেলাম, বিশেষ করে বড় পশু, বিশেষ করে মানে বড় গরু যেগুলো, বড় ষাঁড়, তাদের চামড়া দিয়ে তৈরি করা জিনিসটা, মানে চামড়া দিয়ে তৈরি করা লেখার সামগ্রীটি হচ্ছে কিন্তু কি পার্চমেন্ট। আর তাদের যে বাচ্চা শিশু দেখতে পাচ্ছেন, কালফ, বাছুর, তাদের বাচ্চাদের পোশাক, মানে চামড়া দিয়ে যে লেখার সামগ্রী তৈরি করা হতো, কারণ যেহেতু তাদের শরীরে যে চর্বিটা কম থাকতো, সেটাই হচ্ছে মূলত ভেলাম। মোট কথা হচ্ছে কোডেক্স হচ্ছে চামড়া, বিশেষ করে পার্চমেন্ট ভেলাম দ্বারা তৈরিকৃত যে বইগুলো, সেটাই হচ্ছে কিন্তু কোডেক্স। এবার আমরা একটু আগাই। এটা একটা জনপ্রিয় একটা কোডেক্স সিনাইটিকাস। এটা সিনাই পর্বতের নিচে পাওয়া গিয়েছিল, জানি এটা মিশরে। আর এখানে এটা যে দেখতে পাচ্ছেন, এটা লেখা হয়েছিল 400 খ্রিস্টাব্দে, 400 খ্রিস্টাব্দের দিকে, বা 400 খ্রিস্টাব্দে না, আসলে এটা 4th সেঞ্চুরির দিকে এটা লেখা হয়েছিল, খ্রিস্টাব্দে বলবো না, এটা 4th সেঞ্চুরির দিকে। 4th সেঞ্চুরির দিকে এটা লেখা হয়েছিল, 330 থেকে বা 360, ওই সময়টা 330 থেকে 360 এর সাল, এই সময়টার মধ্যে এটা লেখা ছিল। এটা খ্রিস্টাব্দ কিন্তু নট খ্রিস্টপূর্ব, খ্রিস্টাব্দ। আর কোডেক্স সিনাইটিকাস এটা হচ্ছে পার্চমেন্টের উপর লেখা। আর এই যে কোনো কোডেক্স সিনাইটিকাস যেটা দেখতে পাচ্ছেন, এটা বর্তমানে আছে ব্রিটিশ লাইব্রেরিতে। এই অংশটা আছে ব্রিটিশ লাইব্রেরিতে, এছাড়া আর বিভিন্ন লাইব্রেরিতে বিভিন্ন খন্ড খন্ড রূপে আছে, বাট এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন এটা আছে আপনার ব্রিটিশ লাইব্রেরিতে। আর কোডেক্স সিনাইটিকাসের যে বিষয়টা, আর কোডেক্স সিনাইটিকাস আমরা জানি যে পবিত্র বাইবেলের যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের আমরা তাওরাতের অংশ জানি, কিছু তাওরাত নবী মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল তাওরাতের অংশ, 5টা বই। তারপর আছে যে জবুরের কিছু অংশ আছে, আর অন্যান্য নবীদের উপর নাজিল হওয়া কিছু কথাবার্তা, মতবার্তা, ওনাদের উপর নাজিল কিছু সহিফা, ওই বইগুলো নিয়ে ওল্ড টেস্টামেন্ট সাজানো হয়েছে। আর নিউ টেস্টামেন্টে হচ্ছে পবিত্র ইনজিল শরীফ, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। কথা যে ইনজিল শরীফটা, এটাই কিন্তু মূলত হচ্ছে কোডেক্স সিনাইটিকাস, এটাই তৈরি করা হয়েছিল কোডেক্স সিনাইটিকাস। এটার উপর ভিত্তি করেই মোট কথা হচ্ছে আমরা এই যে পার্চমেন্ট গুলো, এই পার্চমেন্টে যেটা লেখা আছে এগুলো সব যেহেতু সিনাই পর্বতে পাওয়া গেছে, দ্যাটস এটার নাম হচ্ছে কোডেক্স সিনাইটিক্স। এটা মূলত আসলে একটা ইনজিল শরীফ। এটা হচ্ছে সমরকন্দ কোডেক্স। এখন এটা সমরকন্দ কোডেক্স কেন? আর এই যে কোডেক্সটা দেখতে পাচ্ছেন, এটা লেখা হচ্ছে হরিণের চামড়ার উপরে, এটা হচ্ছে পার্চমেন্ট বলবো এটা। আর এটা সমরকন্দ কোডেক্স কেন? আমরা হয়তো যে তৈমুর লংয়ের নাম শুনেছি, মধ্য এশিয়ার একজন বিখ্যাত যোদ্ধা, বিজেতা, বড় একজন সম্রাট। উনি ইরাক যখন আক্রমণ করেন আপনার 401 সালের দিকে, 401-এ আপনার বিশেষ করে বাগদাদ কারবালা অঞ্চল যখন উনি দখল করেন বা ইনভেশন করেন, জয়লাভ করেন, সে তখন এই বইটা ওনার হাতে লাগে। পরবর্তীতে এটা উনি সমরকন্দে নিয়ে যান। আমি জানি উজবেকিস্তান একটি শহর,
সমরকন্দে নিয়ে যান এবং সমরকন্দে নিয়ে যাওয়া ওখানেই উনি রেখে দেন। আর এই কারণে এটার নাম হচ্ছে সমরকন্দ কোডেক্স। আর সমরকন্দ কোডেক্সটা বর্তমানে হচ্ছে আপনার বিশেষ করে যে ওল্ড তাশখন্দ যেটা বা পুরাতন তাশখন্দ, যেটা বর্তমানে হাস্তি ইমাম নামে পরিচিত, ওখানে একটি তেলিয়াশিয়াক নামে একটা মসজিদ আছে, তেলিয়াশিয়াক মসজিদের যে লাইব্রেরিটা ওখানে সংরক্ষিত আছে এই বইটি। আর এই বইটি মূলত সংকলিত হয়েছিল 651 সালে। এটা হচ্ছে প্রফেট খলিফা উসমান আলাইহিস সালাম, এই যে আমরা উনি সংকলন করেছিলেন কোরআন, ওনার সংকলিত কোরআনের একটি অংশ, ওনার সংকলিত অনেকগুলো কোরআন ছিল, তার মধ্যে একটি হচ্ছে এটা সমরকন্দ কোডেক্স। এটা আসলে আর কিছুই না, আমাদের পবিত্র কোরআন শরীফ। উনি মারা যাওয়ার পরে পরবর্তীতে হযরত আলী এটা কুফায় নিয়ে যান, আর কুফাতে জানি এটা ইরাকে, পরবর্তীতে তৈমুর ইরাক আক্রমণ করেছে, এটা আমরা জানি। টোটাল হচ্ছে প্রায় এই যে সমরকন্দ কোডেক্স, প্রায় এখানে অনেকগুলো মিসিং আছে, অনেকগুলো পেজ কিন্তু নেই, হরিণের চামড়ার উপর লেখা, 3 ভাগের 1 ভাগ এখানে আছে। তো ঠিক আছে, আমরা আর আগাই। এটা হচ্ছে কোডেক্স গিগাস। কোডেক্স গিগাস হচ্ছে অর্থ হচ্ছে দৈত্যবধ, বিশাল বই। এটাকে অনেক সময় এটাকে যেমন এই বইটার ইতিহাস যদি আমরা জানি, এই বইটা মূলত হচ্ছে 1300 শতাব্দীতে, মানে 1300 শতাব্দীতে এটা লেখা। হারমান নামে একজন সাধু লিখেছিলেন, খ্রিস্টান সাধু, উনি লিখেছিলেন। লেখার ইতিহাসটা এরকম যে উনি ছিলেন আপনার এটা হচ্ছে আপনার চেক প্রজাতন্ত্র, মধ্য ইউরোপের একটা দেশ আছে, চেক প্রজাতন্ত্রের যে একটি দেশ আছে বা চেক রিপাবলিক বলে থাকি, ওখানে একটি গ্রাম আছে, ওই গ্রামেরই একটা চার্চের উনি সাধু ছিলেন বা পাদ্রী বলে খ্রিস্টান প্রিস্ট ছিলেন। উনি চার্চের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ভেঙে ফেলেন। নিয়ম ভাঙার কারণে তাকে শাস্তি স্বরূপ তাকে স্বেচ্ছায় বন্দী রাখা হয়। এই বন্দী দশা অবস্থায় উনি ওনার সাথে লুসিফার, যেটা আমরা ইবলিস বলি আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে লুসিফার, তার সাথে দেখা করেন এবং লুসিফার তাকে একটি বই লেখার জন্য রিকোয়েস্ট করেন। তখন হারমান এই বইটি লেখেন। অনেকে ধারণা করেন এই বইটি উনি 1 রাতের মধ্যে লিখে কমপ্লিট করেছেন। আবার অনেকে আরেকটা মতবাদ আছে এই বইটি লিখতে ওনার 30 বছর লেগেছিল। সেটা যাই হোক, 30 বছর লাগাটাই যৌক্তিক। তার কারণ হচ্ছে এই বইটির ওজন হচ্ছে 74 কেজি। আর এই বইটি যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 310 হচ্ছে পৃষ্ঠা সংখ্যা, এবং এটা লিখতে আপনার 160টি গাধার চামড়া লেগেছিল। 160টি গাধার চামড়া। আর এই বইটিতে বিভিন্ন আপনি দেখতে পাচ্ছেন এখানে লুসিফারের ছবি দেখতে পাচ্ছেন, এখানে এই বইটিতে জেরুজালেম অনেক লেখা আছে, লেখার পাশাপাশি অনেক চিত্র আছে, এবং জেরুজালেমেরও ছবি আছে এই বইটিতে। আর বর্তমানে এই বইটি আপনার সুইডেনে রাখা আছে, সুইডেনের আপনার স্টকহোমে ন্যাশনাল লাইব্রেরি অফ সুইডেন, ওখানে রাখা আছে, মানে তাদের জাতীয় গ্রন্থাগার, সুইডেনের জাতীয় গ্রন্থাগারে এই বইটি সংরক্ষিত আছে, মানে সযত্নে রেখে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে এই বইয়ের ইতিহাস, একটা কোডেক্স গিগাস, আর এটাকে শয়তানের বাইবেলও বলা হয়। এনিওয়ে, এবার আসি ভয়নিচ পাণ্ডুলিপি। এটা একটা কোডেক্স, বাট এটাকে কোডেক্সের পরিবর্তে ভয়নিচ পাণ্ডুলিপি বা ভয়নিচ ম্যানুস্ক্রিপ্টই বলা হয়। এই বইটি যদি আমার ইতিহাস যদি দেখা হয় যে এটা 1912 সালে একটি ঘটনা। 1912 সালে এটা পোলিশ একজন উইলফ্রেড ভয়নিচ নামে একজন ব্যক্তি ছিলেন, উনি বই বিক্রেতা। উনি এই বইটি একটি আশ্রম থেকে কালেক্ট করেন। ওই আশ্রম থেকে কালেক্ট করার পর উনি বিক্রি করে দেন। পরবর্তীতে ওটা যখন বিক্রি করে দেন, উনি যেহেতু বিক্রেতা ছিলেন, মানে উনি যেহেতু বিক্রেতা, তো ওনার নাম অনুসারে এটা নামকরণ করা হয় ভয়নিচ পাণ্ডুলিপি। আর এই বইটি বর্তমানে আছে, এই বর্তমানে কথা পরে বলি। এই বইটি যদি একটু কথা বলি তাহলে বলতে হয়, একটু যদি খেয়াল করেন এই বইটার যে ভাষাটা, এই ভাষাটা কিন্তু রেয়ার। বর্তমানে এরকম কোন ভাষা কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করে না বা করছে না। এটা কোন ভাষায় লেখাটা এখনো গবেষণা চলছে, বের করা মানে এখন বের করতে পারা যায়নি। আর উইলফ্রিড ভয়নিচ যিনি, উনি যখন বিক্রি করেন, উনি অ্যাকচুয়ালি হচ্ছেন পোলিশ মার্কিন, মানে উনি পোল্যান্ডের মানুষ এবং পোলিশ মার্কিন বই বিক্রেতা। উনি পোল্যান্ডেরও, উনি আমেরিকানও। ওই বইটি যখন বিক্রি করেন, পরবর্তীতে বিভিন্ন জনের হাতে লাগতে একটা পর্যায়ে দেখা যায় যে এইচপি ক্রাউস নামে একটা লোক, একজন বই ব্যাপারী, ওনার হাতে লাগে। পরবর্তীতে উনি এটা দান করে দেন। ওটা হচ্ছে আপনার ইয়েল বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আপনার বেইনিকি রেয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে উনি এটা দান করে দেন, ইয়েল বিশ্ববিদ্যালয়ের। তো সেটার কল নাম্বার হচ্ছে MS-408। আবার বলছি MS-408, এটার কল নাম্বার। এই নাম্বারে আপনি এই বইটি পেয়ে যাবেন ওই লাইব্রেরিতে।
আর এই লাইব্রেরিটি এটা দান করেন হচ্ছে 1969 সালে। আর ধারণা করা হয় যে ভানিশ ম্যানুস্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন, এটা মূলত যে লেখা, এটা আসলে কিছু মূল কপি না, এটা আসলে কপি। আমরা আগে যখন ফটোকপি করতাম, এটা কিন্তু ফটোকপি, এটা হয়তো হ্যান্ড রিটেন কপি, হয়তো অনেক এর আগে পুরাতন কোন টেক্সট ছিল, ওটা দেখে দেখে লিখে রাখা হয়েছে। অনেকে ধারণা করে এই বইটি লিখেছে রজার বেকন, বাট আমরা হয়তো এরিক ফন দানিকেন নাম শুনেছি, এরিক ফন দানিকেনের নাম শুনেছি, যিনি ভিন গ্রহের প্রাণীদের নিয়ে গবেষণা করে থাকেন বা মতবাদ দিয়ে থাকেন, অন্য ধারণা দিয়ে থাকেন। ইভেন ইউএফও নিয়ে অনেক ওনার বিভিন্ন বই আছে, বইতে উনি ওনার বিভিন্ন মতবাদ উনি তুলে ধরেছেন, ইভেন উনি নিজস্ব তত্ত্বও কিন্তু উপস্থাপন করেছেন। ওনার মতে এই বইটি আসলে নবী ইদ্রিস আলাইহিস সালাম, তাকে হচ্ছে খ্রিস্টানরা হয়তো এনক নামে রাখে, ওনাকে আবার হার্মিসও বলা হয়, ওনাকে যে নামই বলা হোক, ইদ্রিস আলাইহিস সালামের উপর নাজিলকৃত একটা বইয়ের একটা কপি। মানে কপি মানে ওনার উপর 1000 বছর আগে ওনার নাজিল হয়েছিল, ওই বইটা হয়তো পরবর্তীতে বিভিন্ন সময় কপি করে লিখে লিখে কপি রাখতে 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 বর্তমানে এই রূপ ধারণ করেছে। ওনার সময় ছিল এটাকে লিখতে লিখতে, বাট এই কপিটি তৈরি করা হচ্ছিল ধারণা করা হয় 1404 থেকে 1438 সালের মধ্যে, মোট কথা 15th সেঞ্চুরিতে বা এই বইটি মূলত লেখা হয়েছে বা কপিটা করা হয়েছে, বাট এটা অরিজিনাল কপি ছিল পূর্বে। এবং ওনার তো এরিক ফন দানিকেনের মতে এটা হচ্ছে, যেহেতু এখানকার বিভিন্ন এভিডেন্স যেটা উনি দেখেছেন, যে যে মতবাদ, যে কথাগুলো বা এখানকার ছবিগুলো দেখে দেখেছেন যে ইদ্রিস আলাইহিস সালামের নাজিলকৃত যে গ্রন্থের সাথে এখানকার কিছু চিত্রগত কিছু মিল পাওয়া যায়, কথাবার্তা বা এই ধরনের কিছু, এটা যে ইন্ডিকেশন দিতে চাচ্ছে, যে নির্দেশনা দিতে চাচ্ছে, এটার কিছু মিল পাওয়া যায়। এই বইটাতে যেমন বোটানিক্যাল কিছু বিষয় আছে, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, অ্যাস্ট্রোনমিক কিছু বিষয় বস্তু, মানে জ্যোতির্বিজ্ঞানমূলক কথা, ইভেন ওষুধপত্র তৈরির কিছু নিয়ম। আর ওষুধপত্র তৈরির নিয়ম কিন্তু আপনার কোডেক্স ক্রিকাসেও কিন্তু আমরা পাই। কোডেক্স ক্রিকাস সম্পর্কে একটু বলেছি। কোডেক্স ক্রিকাস এই বইটাতেও কিন্তু শয়তান লুসিফারের সাথে জাদু মন্ত্র, মানে মোট কথা লুসিফারকে আমি কিভাবে ডাকবো, বিভিন্ন মন্ত্র, ইভেন ওষুধ তৈরি করার, বিশেষ করে অদ্ভুত জাতীয় বস্তু দিয়ে কিভাবে আমি ওষুধ তৈরি করব, ওটার কিছু মন্ত্র তৈরি, ওরকম কিছু মন্ত্র তৈরি করার কিছু টেকনিক, লুসিফারের সাথে যোগাযোগ স্থাপনের কিছু টেকনিক আমরা কোডেক্স ক্রিকাসে পাই। ঠিক একইভাবে এখানে কিন্তু মন্ত্রতন্ত্রের বিষয় না, মোট কথা এখানে কিছু এমন কিছু চিত্র আছে, বিশেষ করে আমরা জান্নাতুল হুরের বিষয় জানি, যে নদীর নহর বয়ে বয়ে যাচ্ছে, এমন কিছু চিত্র আছে। এই বইটি আপনারা চাইলে পিডিএফ হিসেবে পাবেন, হয়তো আমাদের নেট থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন, যে ওখানে হতে পারে জান্নাতুল হুর হতে পারে, এটা আমার মতামত। যদি এটা এরকম হয়ে থাকে, যদি ইদ্রিস আলাইহিস সালামের উপর যদি কপি হয়ে থাকে, বাট আমি এটার সিউরিটি বা গ্যারান্টি দিব না। আর যেহেতু এটা অত্যন্ত দামি একটি পাণ্ডুলিপি বা দামি একটি বই বা কোডেক্স, এই জন্য আপনাদের সাথে একটা শেয়ার করা, যেহেতু এটা ইতিহাস হিসাবে আপনাদের যেহেতু এই লেকচারটা দিচ্ছি বা পড়াচ্ছি, এটা মূল এই কপিটি লেখা হচ্ছে 1404 থেকে 1438 সালের মধ্যে, বিশেষ করে কার্বন ডেটিং এর মাধ্যমেই কিন্তু এটা আমরা জানতে পারি। এটা একটা কপি, মানে প্রাচীন কোন পাণ্ডুলিপির একটা হাতে লেখা একটা কপি। প্রাচীন পাণ্ডুলিপি হারিয়ে গেছে, তো আমরা এখন ভাইনিশ ম্যানুস্ক্রিপ্টটি এখন পাচ্ছি। মানে মোট কথা অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়টি এখানে প্রাধান্য দেওয়া আছে, অ্যাস্ট্রোনমিক্যাল, উদ্ভিদবিদ্যা। আর বিষয় হচ্ছে এই লেখাগুলো এখন পর্যন্ত কেউ সঠিকভাবে, মানে অর্থ এখনো রিসার্চ হচ্ছে, প্রচুর রিসার্চ হচ্ছে, বাট অর্থ সেইভাবে, মানে সন্তোষজনক ভাবে কি এটার অর্থ ওভাবে কেউ মানে বের করতে পারেনি। মানুষের চামড়ার বই, ক্লাসে যখন পড়াচ্ছিলাম যে কোডেক্স বিষয়ে, পশুর চামড়া, তখন আমার এক স্টুডেন্ট বলল, স্যার মানুষের চামড়ার বই নেই। মানুষের চামড়া, তখন আমার উত্তরটা এরকম ছিল যে মানুষের চামড়ার বই নেই, বাট মানুষের চামড়ার মলাটের বই আছে। মানুষের চামড়ায় যে মলাট, কভার, মোট কথা কভারটা ভিতরের কাগজ না, মলাটটা চামড়া, মানুষের চামড়া দিয়ে বাধাই করা হয়েছে, এরকম কিছু বই আছে। এরকম 31টি বই এক্সামিন করা হয়েছে, তার মধ্যে 18টা বই নিশ্চিত করেছে যে এগুলো বই মানুষের চামড়া দিয়ে বাধাই করা হয়েছে। আর এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা একটা হৃদয় বিদারক একটি ঘটনা, ওটা আপনাদের সাথে শেয়ার করা, মাঝে মধ্যে আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি। আর যেহেতু এখন অনলাইনেও আছে, এটাকে আপনারা কেন নয়, আপনাদের সাথে শেয়ার করব। এখন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইংল্যান্ডের আপনার যে পোল স্টেট নামে একটা গ্রাম আছে। পোল স্টেট গ্রামে রেডবার্ন, এটা একটি স্থান। রেডবার্ন, এটা হচ্ছে রেডবার্ন মার্ডারের একটি ঘটনা। আপনার উইলিয়াম কর্ডার এবং মারিয়া মার্টেন নামে একটি ছেলে মেয়ে যুগল দেখতে পাচ্ছেন। মেয়েটার বয়স ছিল 24 বছর, ছেলেটা হচ্ছে 22 বছর। উইলিয়াম কর্ডার এবং মারিয়া মার্টেন, তাদের একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এটা হচ্ছে 1827 সালে 27 সালের ঘটনা। তো একটা পর্যায়ে ওই মেয়েটা ছেলেটাকে জোরাজুরি করতে থাকে, বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। তখন ওই রেড বার্নের মেয়েটাকে একদিন ডাকার পরে মেয়েটাকে তার পিস্তল দিয়ে বা হয়তো রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলে।
গুলি করে মেরে ফেলেই ওখানে তাকে দাফন করে ফেলে, পুঁতে ফেলে। মোট কথা ছেলেটা মেয়েটাকে বিয়ে করবে না, এই জন্য পুঁতে ফেলে। তারপরও তার ওই মেয়েটার পরিবারের কাছে, মারিয়া মার্টিনের পরিবারের কাছে চিঠি লিখে পাঠায়, মানে মারিয়া মার্টিন নামে সে নিজেই চিঠি লিখে পাঠায় যে আমি মারিয়া মার্টিন উইলিয়াম গডারের সাথে আমি ভালো আছি, তো আমি ভালো আছি, আমি তার উইলিয়াম গডারের সাথে আমি চলে গেছি, তো আমার জন্য তোমরা দুশ্চিন্তা করো না, এরকম একটা কথা লিখে তার পরিবারকে পাঠিয়ে দেয়। যাই হোক, পরিবারের সদস্য মানতে চায় না, তারপরও যাই হোক তারা মেনে নেয়। একটা পর্যায়ে যে মারিয়া মার্টিন ওর আম্মা রাতে স্বপ্ন দেখতে থাকে, এরকম কয়েক মাস, বেশ কয়েকবার একটা স্বপ্ন দেখে যে মারিয়া মার্টিন তার স্বপ্নে দেখা দেয় যে মা, আমাকে খুন করা হয়েছে এবং রেডবার্ন নামক স্থানে আমাকে পুঁতে ফেলা হয়েছে। তখন এই ঘটনাটা তার বাবাকে বলে, মার্টিনের বাবাকে তার মা বলে, বাট বাবা প্রথমে বিশ্বাস করতে চায় না। পরে মা যখন জড়াজড়ি করতে থাকে যে এই স্বপ্নটা আমি বারবার দেখছি, তখন বাধ্য হয়ে মার্টিনের বাবা কিছু লোকজন নিয়ে এই যে রেড বার্ন এলাকাটা যায় এবং পুঁতে ওই যে তার, এবং সেখানে খোদাই করে তার লাশটা পেয়ে যায়। পরবর্তীতে এই ঘটনাটা নিয়ে মিডিয়ায়, তৎকালীন যে মিডিয়া পত্র পত্রিকায় প্রচুর ঝড় উঠে যায়। পরবর্তীতে তখন যে খুনির ফাঁসির দাবি জানায় সবাই, তখন পরবর্তীতে লন্ডন থেকে উইলিয়াম কডারকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসি দেওয়ার পরে যে ময়না তদন্ত হয়, ময়না তদন্ত করেন হচ্ছে জর্জ ক্রিট নামে একজন সার্জন। উনি ময়না তদন্ত করার সময় তার উইলিয়াম কডারের শরীর থেকে উনি চামড়াটা ছাড়িয়ে নেয়। চামড়া ছাড়িয়ে নেওয়ার পরে পরবর্তীতে উইলিয়াম কডারের যে কেস চলাকালীন সময় যে বিভিন্ন কাগজপত্র যে জমে যায়, আমি আর মামলা মোকদ্দমা যে কাগজপত্র, ওই মামলা মোকদ্দমার কাগজপত্রগুলো সে বাধাই করে উইলিয়াম কডারের চামড়া দিয়ে। আর বর্তমানে উইলিয়াম কডারের যে চামড়াটা দেখতে পাচ্ছেন, চামড়ার বাধাই করা বইটা আমরা দেখতে পাচ্ছি, আর দুটো হয়তো রিভলভার দেখতে পাচ্ছি উইলিয়াম কডারের, এটা রাখা হচ্ছে আপনার মসিজ মিউজিয়ামে, ইংল্যান্ডের মসিজ মিউজিয়ামে এটা বইটা রাখা আছে। আর এটা কিন্তু উইলিয়াম মলারটা হচ্ছে মানুষের চামড়া দিয়ে তৈরি। আর এখানে আর এই বইটা শুরুতে ডক্টর নিজে হাতে লিখেছেন এই কথাগুলো। The binding of this book is the skin of the murderer William Corder, taken from his body and tanned by myself in the year 1828. George Creed, surgeon to the Suffolk Hospital. তো যাই হোক, এটি হচ্ছে ঘটনা। এবার আসা যাক বিশ্বের প্রথম মুদ্রিত বই। বিশ্বের প্রথম মুদ্রিত বই আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা তো জানি কাগজ আবিষ্কার হয়েছে 105 সালে, সাইলুন আবিষ্কার করেছিল বস্ত্রখণ্ড দ্বারা, বাট ওটা কিন্তু কাগজ আবিষ্কার করেছে, বই না। বাট প্রথম মুদ্রিত বই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 868 সালে পাবলিশ হয়েছে, মানে নট পাবলিশ, মানে এটা মুদ্রিত হয়েছে 868 সালে। এই বইটি হচ্ছে আসলে 16 ফিট লম্বা, 1 ফিট চওড়া, এবং এটা পাতা হচ্ছে মাত্র দুইটা পাতা, এবং এটাতে কাগজ হচ্ছে তুঁত গাছের ছাল দিয়ে বানানো কাগজ, তুঁত গাছের ছাল দিয়ে এই কাগজটি বানানো হয়েছে। এটা হচ্ছে এই বইটির নাম হচ্ছে হীরক সূত্র। মোট কথা বৌদ্ধ ধর্মীয় যে বিষয়বস্তুগুলো এই বইটিতে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর প্রথম মুদ্রিত বই, এটা হচ্ছে 868 সালে। এবার হচ্ছে গুটেনবার্গ বাইবেল, যেটা দিয়েছি আমরা। গুটেনবার্গকে চিনি, জোহানেস গুটেনবার্গ। উনি জার্মানির, উনি প্রথম প্রিন্টিং মেশিন, মেটালিক প্রিন্টিং মেশিন দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, ওটা উনি আবিষ্কার করেন, তৈরি করেন। এটা মূলত স্থাপন করেন জার্মানির মেইন শহরে, মেইঞ্জ নামে একটা শহর আছে, যেটা ওটা ওনার জন্মস্থান। তো ওখানে উনি স্থাপন করেন 1448 সালে। পরবর্তীতে 1450 সালে উনি একটি কবিতা, জার্মান ভাষার একটি কবিতা উনি প্রিন্ট দেন, ওটা হচ্ছে প্রথম মুদ্রিত একটি কবিতা। পরবর্তীতে 1456 সালে উনি প্রথম একটি 42 মানে 24 লাইন বলবো না, কারণ এই বইটি আপনার যে বাইবেলটা দেখতে পাচ্ছেন এটা গুটেনবার্গ বাইবেল, এটা কিন্তু 42 লাইন মোটেও মনে হচ্ছে না। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এটা কোনো কাগজে না, এটা হচ্ছে উনি প্রিন্ট করেছেন ভেলামের মধ্যে। উনি এটা ভেলামে প্রিন্ট দিয়েছেন, সো এটা কাগজে না, ভেলামে উনি প্রিন্ট দিয়েছেন প্রিন্টিং মেশিন থেকে। ওটা হচ্ছে 1456, এটা হচ্ছে বলে থাকে 42 লাইন বাইবেল, অথবা অনেকে এটাকে মাজারিন বাইবেলও বলে থাকে, বা B42 বলে থাকে, এটাকে B42 বলা হয়ে থাকে। আর এই বইটি যেহেতু B42 যে বাইবেলটা, উনি এটা 1456 সালে উনি প্রিন্ট দেন। বর্তমানে এটা লাইব্রেরি অফ কংগ্রেসের একটা কপি, এটা বর্তমানে একটি কপি, ওনারা টোটালি 180টি কপি করেন এই বইটির, মানে বাইবেলটির 180টির মধ্যে একটি কপি লাইব্রেরি অফ কংগ্রেসে সংরক্ষিত আছে, এখানে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে।
এটি হচ্ছে লাইব্রেরি কংগ্রেসের সেই বাইবেলটি, এবং এটাকে গুটেনবার্গ বাইবেল বলা হয়। মানে এটা যে নামে ডাকে, কেউ 42 লাইন বাইবেল বলে, বা কেউ গুটেনবার্গ বাইবেল বলে, বা কেউ বলে B42, কেউ মাজারিন বাইবেল, হোয়াটএভার। এবার আসা যাক বাংলাদেশের প্রথম মুদ্রিত বই। আর আমরা এখানে বাংলাদেশের কথা, আমি সেখানে বাংলাদেশ বলতে কিন্তু বাংলাদেশই বুঝাবো। আমি বাংলাদেশের প্রথম, আমি গোয়ার কথা বলবো না, হুগলির কথাও বলবো না, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, অথবা আপনার মিশনারিরা শ্রীরামপুরে যে ছাপাখানা স্থাপন করে, ওটাও বলবো। আমি ইন্ডিয়া সাইডে যাচ্ছি না, পশ্চিমবঙ্গে যাচ্ছি না। বাংলাদেশের প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1847 সালে রংপুরে যে আপনার ওখানে যেটা স্থাপন করা হয়, ওটার নাম হচ্ছে বার্তাবহ যন্ত্রালয় নামে একটা ছাপাখানা স্থাপন করা হয়। সেখানে রংপুর বার্তাবহ বা রংপুর বার্তা নামে তার সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়, বাট ওগুলো পত্রিকা, নট বই। আর প্রথম বই যেটা আপনার 1860 সালে বাংলাদেশে বাংলার প্রেস, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা প্রেস, আর এখানে দেওয়া আছে বাংলা যন্ত্রে মুদ্রিত এই বইটি। বাংলা প্রেস বলে বা বাংলা যন্ত্র বলে থাকতে পারেন, বা বলতে পারেন, যেটাই বলেন। এটা 1860 সালে বাংলাদেশের বুকে ঢাকায় স্থাপিত হয়, এবং সেখান থেকে প্রথম যেটা বই নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণ বইটির একটি টাইটেল পেজে দেখতে পাচ্ছেন। এই বইটি প্রথম 1860 সালে প্রকাশিত হয়, এবং এটাই বাংলাদেশের প্রথম মুদ্রিত বই, অন্তত আমার রিসার্চ বলে। যদি আমি ভুল হতে পারি, বাট আমার রিসার্চ বলে 1860 সালে বাংলাদেশের প্রথম মুদ্রিত বই এই নীল দর্পণ। এটা 1860 সালের প্রথম, যেহেতু বাংলাদেশের প্রথম ছাপাখানা, বিশেষ করে ঢাকা প্রথম মুদ্রিত বই 1860 সালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে নীল দর্পণ দীনবন্ধু মিত্রের। বাট এই বইটি যখন প্রকাশিত হয়, উনি ছদ্মনাম ব্যবহার করেন। ছদ্মনামটি এখানে দেখতে পাচ্ছি যে শ্রীরামচন্দ্র ভৌমিক, এটি ওনার ছদ্মনাম। নীল দর্পণের কাহিনী মূলত জানি যে ব্রিটিশরা এদেশের কৃষকদের উপর অত্যাচার করে নীল চাষে বাধ্য করত, সেটারই চিত্র উনি কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। পরবর্তীতে নীল চাষিরা বিদ্রোহ করে। মোট কথা ওভারঅল সেই তৎকালীন যে কৃষকদের যে দুরবস্থা, এটাই কিন্তু মূলত এই নীল দর্পণ নাটকটির মাধ্যমে উনি ফুটিয়ে তুলেছেন। ইবুক এবং ডিজিটাল বুক। ইবুক হচ্ছে ইলেকট্রনিক বই বা ইলেকট্রনিক বুক, যেটা ডিজিটাল আকারে প্রকাশিত হয়ে থাকে। ডিজিটাল আকারে বা ডিজিটাল ফরম্যাটে প্রকাশিত হয়ে থাকে বলেই এটাকে ইবুকও বলা হয়, আবার ডিজিটাল বুকও কিন্তু বলা হয়, তাই না? আর ইবুকের বিভিন্ন ভার্জনে কিন্তু আমরা দেখি, আমরা যে পিডিএফ ভার্জন, যেটা সবচেয়ে বেশি পরিচিত আমাদের দেশে, বা আমরা কিন্তু পিডিএফ টাইপ ইউজ করি বেশি। আবার ইপাবও আছে, মবি আছে, বিভিন্ন ভার্জনে আমরা ইলেকট্রনিক বই আমরা পড়ে থাকি। বেশ করে আমরা ডাউনলোডও করে থাকি, বা এগুলো আমরা কিন্তু প্রিজার্ভও করে রাখতে পারি। আমরা চাইলে আমাদের সিডি ড্রাইভে, কম্পিউটার হার্ড ডিস্কে রাখতে পারি, সিডিতে, ডিভিডিতে রাখতে পারি, পেন ড্রাইভে রাখতে পারি, চাইলে আমাদের ক্লাউডে রাখতে পারি, গুগল ড্রাইভ আছে, সেখানে আমরা এই বইগুলো সংরক্ষণে কিন্তু রাখতে পারি। নর্মালি যে বইগুলো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, ভিজে যেতে পারে, পৃষ্ঠা ছিঁড়ে যেতে পারে, সবকিছু হতে পারে, বাট এই বইগুলো কিন্তু সংরক্ষণ করে রাখার মতো, বছরের পর বছর, চাইলে আমি 1000 বছরও সংরক্ষণ করে রাখতে পারবো, এগুলো নষ্ট হবে না, কারণ এগুলো আমি সংরক্ষণ করে রাখছি বিভিন্ন মাধ্যমে। হার্ড ডিস্কে বললাম একটু আগে, কম্পিউটার হার্ড ডিস্ক, পেন ড্রাইভ ইত্যাদি। দুঃখিত। আবার ডিজিটাল বই, যেটা ইবুক বা ইলেকট্রনিক বা ডিজিটাল বুক যেটা বলি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বর্ন ডিজিটাল, আর একটা হচ্ছে ডিজিটাইজড। তার একটি ভাগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বর্ন ডিজিটাল, মানে জন্ম থেকেই আমি ডিজিটাল। আমরা যেমন অনেক সময় যারা বইপত্র লিখি, আমরা কিন্তু মূলত কাগজে লিখি, লেখার পরে হয়তো প্রিন্টিং প্রেসে দেয়, তারা হয়তো কম্পিউটারে টাইপ করে পরে প্রিন্টিং মেশিনে দেয়, প্রিন্ট করে। বাট এখানে বর্ন ডিজিটালের ব্যাপারটা হচ্ছে আমি হাতে লিখা কাগজ কলম লিখবো না, আমি সরাসরি কাগজ কলম বা কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে হয়তো আমি টাইপ করবো, এভাবে টাইপ করে হয়তো একটা বই আমি লিখে ফেললাম। বইটা আমি ওয়ার্ড ফাইলে যদি টাইপ করি, ওয়ার্ড ফাইল হিসেবে রেখে দিতে পারি, চাইলে আমি এটা পিডিএফ এ কনভার্ট করে নিতে পারি। মোট কথা হচ্ছে বর্ন ডিজিটাল, এটা কিন্তু লিখিত থাকবে না, কাগজের রূপে আমি লেখা এটা কখনই থাকবে না। মোট কথা হচ্ছে আমি কম্পিউটার বসে টাইপ করব, টাইপ করার পরে সেটা কম্পিউটারই থেকে যাবে, হয়তো আমি অনলাইনেও সেটা দিয়ে দিতে পারি, সাবমিট করে দিতে পারি, অনলাইনেও সেটা প্রকাশ করে দিতে পারি, পাবলিশ করে দিতে পারি। বাট এটা অরিজিনালি ইনবর্ন, মানে ওটা অরিজিনালি হবে আপনার জন্মগত ভাবে এটা হবে ডিজিটাল, এটা হচ্ছে বর্ন ডিজিটাল। আর এটার উত্তম একটা উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, যে বইটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর্টস ফর ফরবিডেন সিক্রেট। এই বইটি আপনি প্রিন্টেড ভার্সন হিসেবে কিন্তু অনলাইনে পাবেন না, এই বইটা কিন্তু আপনাকে পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে হবে। এটা একটা বর্ন ডিজিটাল
বইয়ের একটি উদাহরণ বা এক্সাম্পল আমরা বলতে পারি। এটা রাইটার হচ্ছে ম্যাক্সওয়েল লিগান। ম্যাক্সওয়েল লিগান আপনারা চাইলে এটা যে কোনো সময় আপনারা ডাউনলোড করে নিতে পারেন অনলাইন থেকে। চমৎকার একটি বই। এই বইটির প্রিন্টেড ভার্সন আপনি কিনতে পারবেন না, অনলাইন থেকে নিতে হবে, কারণ এটা একটা বড় ডিজিটাল বই। এবার হচ্ছে ডিজিটাইজড। ডিজিটাইজড হচ্ছে অলরেডি আমার প্রিন্টেড ভার্সনে বই আছে, যেমন আপনার চাইলে অনেক বাংলা বইও কিন্তু আমরা এখনো কিন্তু ডাউনলোড করি, বাট এগুলো কিন্তু একসময় প্রিন্টেড হিসাবে আমরা বাজার থেকে কিনেছি। কেনার পরে সেটা সংরক্ষণ পার্মানেন্টলি যদি আমরা সংরক্ষণ করে রাখতে চাই, ওটা স্ক্যান করে, এখানে স্ক্যান করে দেখতে পাচ্ছেন বই স্ক্যান করা হচ্ছে। বই স্ক্যান করার পরে যে আপনারা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে স্ক্যান করার মাধ্যমে আমি বইটি পার্মানেন্ট একটা ইবুকে পরিণত করতে পারছি বা ডিজিটাল ফরম্যাটে আমি এটাকে নিয়ে যেতে পারছি। তার মানে মোট কথা প্রিন্টেড বইটাকে আমি ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করে ফেলছি, এটি হচ্ছে ডিজিটাইজড। আর তার আরেকটি উত্তম উদাহরণ যেটা দেখতে পাচ্ছেন, এই বইটা আপনারা দেখবেন প্রিন্টেড ভার্সন, এটাকে মূলত কিন্তু প্রিন্টেড আকারে প্রথম প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে এটা এখন অনলাইনে আমরা পাচ্ছি অ্যাজ এ পিডিএফ হিসেবে পাবেন আপনারা, পিডিএফ বা ইপাব মোট কথা ইলেকট্রনিক ভার্সনে পাবেন। দ্য সিক্রেট হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, জোনাথন ব্ল্যাক, আসলে মার্ক বুথ হচ্ছে ওনার আসল নাম, এটা ওনার ছদ্মনাম জোনাথন ব্ল্যাক, এই নামে এই বইটি উনি প্রকাশ করেছেন। এটা হচ্ছে ডিজিটাল ভার্সনের একটা বই। আর প্রিন্টেড বইটা তো পাবেন বাজারে, এটা কিনতেও পারবেন। এই বইটা আমি কিনেছিলাম, আমার কাছে আছে। এই বইটা আমার কিনতে পড়েছিল 900 মোট কথা 1000 কাছাকাছি, 1000 টাকা দিয়ে কিনতে হয়েছিল, 900 বা 950 টাকা, 900 টাকা দিয়ে কিনতে হয়েছিল। অরিজিনাল কপির একটি বই, সম্ভবত ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে, লো লো প্রাইস, যেটা ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়। প্রজেক্ট গুটেনবার্গ। প্রজেক্ট গুটেনবার্গকে আপনারা দেখতে পাচ্ছেন একটি লোককে, মাইকেল হার্ট, ওনার আসলে মাইকেল এস হার্ট ওনার নাম। উনি মারা গেছেন 1947 থেকে 2011, ওনার 47 জন্ম, 2011 উনি মারা গেছেন। তো যাই হোক, প্রজেক্ট গুটেনবার্গ উনি হচ্ছেন মূলত ইলেকট্রনিক বইয়ের ইনভেন্টর। উনি কিন্তু ইলেকট্রনিক বই পরিচিত করিয়েছেন আমাদের সবার মাঝে। ওনারই মাধ্যমে, ওনার পথ ধরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক বই বা ডিজিটাল বুকস আমরা কিন্তু পড়ছি বা পাচ্ছি, অনলাইন থেকে ডাউনলোড করছি বা অনলাইনে আমরা ছেড়ে দিচ্ছি বা প্রকাশ করছি। উনি প্রজেক্ট গুটেনবার্গ নামে একটি পাবলিকেশন টাইপের একটি পাবলিকেশন চালু করেন বা মূলত চালু করেন প্রজেক্ট গুটেনবার্গ। তাদের মূল কাজ হচ্ছে বিভিন্ন বইকে ডিজিটাইজড করে ফেলা। তার মধ্যে সর্বপ্রথম যেটা ডিজিটাইজড হয় ওটা হচ্ছে 1971 সালে। 1971 সালে যে বইটি দেখতে পাচ্ছেন, এটা হয়তো পরবর্তী হতে পারে। 1971 সালে এটা ডিজিটাইজড করা হয়েছে, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা হচ্ছে 1971 সালে প্রথম ডিজিটাইজড করা একটি বই, এবং এটা প্রজেক্ট গুটেনবার্গ তারা এটা ডিজিটাইজড করে। ওনার যে কোম্পানি বা ওনার যে প্রতিষ্ঠান মাইকেল এস হার্টের, ওটা প্রথম ডিজিটাইজড করে। হচ্ছে ইবুক রিডার। বর্তমানে আমরা জানি যে এখন আমরা ইবুক বা ইলেকট্রনিক বই, ডিজিটাল বই এখন আমরা ট্যাবলেটে পড়ি, মোবাইল ফোনে পড়ি, ইভেন আমরা কম্পিউটারেও কিন্তু পিডিএফ বই ফাইলস গুলো কিন্তু পড়ি। বাট একটা সময় ছিল বা এখনো আছে, ইবুক রিডে মোট কথা পিডিএফ বইগুলো, বিশেষ করে ডিজিটাল বুকস গুলো পড়ার জন্য আমাকে আলাদা ডিভাইস ব্যবহার করতে হতো, যেটাকে বলো ওরা তো ইবুক রিডার বা ইলেকট্রনিক বুক রিডার। এটা দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক বুক রিডার হচ্ছে এক মেশিন, ইলেকট্রনিক মেশিন, যেটা আমাদের ইবুক, যেটা সাহায্যে ইলেকট্রনিক বইগুলো আমরা পড়ে থাকি। আর এটা হচ্ছে প্রথম দিকে, একদম প্রথম দিকে, এটা হচ্ছে 1998 সালে প্রথম ইবুক রিডার বাজারে আসে। এটা হচ্ছে রকেট ইবুক রিডার, এটা হচ্ছে সফট বুক রিডার। এই ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেগুলো বাজারে আসে, যেটা ইলেকট্রনিক বইগুলো বা ইবুক বা ডিজিটাল বুক পড়তে অনেক সহায়ক ছিল, এখনো আছে। এখন অ্যামাজন তারাও কিন্তু ইবুক রিডার পাবলিশ তৈরি করে। আর বর্তমানে এখন আমরা স্মার্টফোনে কিন্তু পড়ি ইলেকট্রনিক বই, আমরা স্মার্টফোনে পড়ি, কম্পিউটারে পড়ি, ল্যাপটপে পড়ি, আর পিসিতে তো পড়ি, আর ট্যাবলেট তো আছে। ইলেকট্রনিক উপন্যাসিকা, আসলে এটা নোভেলা। উপন্যাসিকা হচ্ছে ছোট গল্পের চেয়ে বড় এবং বড় গল্পের চেয়ে বড় উপন্যাসের চেয়ে ছোট, এরকম কোন কাহিনীর উপর ভিত্তি করে উপন্যাসিকা বলা হয়। যে স্টিফেন কিং এর একটা দেখতে পাচ্ছেন, স্টিফেন কিং, আর ওনার লেখা যে বইটা দেখতে পাচ্ছেন রাইডিং দ্য বুলেট, এটা এই বইটি 1900 না 2000 সালে প্রকাশিত হয়েছিল। এই বইটি কিন্তু মূলত রিটেন লেখা, লিখিত রূপে পাওয়া যায় না। এই বইটি এখন পাওয়া যাচ্ছে পিডিএফ হিসেবে, আপনি ডাউনলোড করতে পারছেন। বাট এই বইটি 2000 সালে যখন এটা পাবলিশ হয় আপনার 2000 সালে, তখন এটা 24 ঘন্টার মধ্যে প্রায় 4 লক্ষ কপি কিন্তু ডাউনলোডেড হয়েছিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বইটা আমরা যেমন এখন ডাউনলোড করা অনেক বই কিন্তু প্রিন্ট দিয়ে কিন্তু আমরা পড়ি। যারা হয়তো কম্পিউটারে চোখ রাখতে সমস্যা হয়, চোখে ব্যথা করে একটানা স্ক্রিনে তাকিয়ে থাকতে, তারা কিন্তু প্রিন্ট করে নি আমরা। বাট ওই বইটা প্রিন্ট করার কোনো সুযোগ ছিল না, বাট এখন আছে। বাট আমি নিজেও পরশুদিন
প্রিন্ট দিয়েছি একটু টেস্ট করার জন্য। তো এখন সুযোগ আছে, আপনি চাইলে এখন প্রিন্ট দিয়ে পড়তে পারবেন, বাট 2000 সালে এটা প্রিন্ট দিয়ে পড়ার সুযোগ ছিল না। আপনি ডাউনলোড করতে পারবেন, বাট আপনাকে কম্পিউটার স্ক্রিনে আপনার বা মোট কথা কম্পিউটার স্ক্রিনেই আপনাকে এই বইটি পড়তে হবে। এছাড়া আপনি বইটি কখনোই মোট কথা আপনি প্রিন্ট দিয়ে পড়তে পারবেন না বা পারতেন না 2000 সালে। তখন ইবুক বা ইলেকট্রনিক বইয়ের এই ব্যাপারটা ছিল। এখন আমরা ইজিলি এই বইটা এখন প্রিন্ট নামাতে পারি, প্রিন্টও দিতে পারি, প্রিন্টও আমরা চাইলে পড়তে পারি, বাট তখন সেই সুযোগটা ছিল না। তো সবাইকে ধন্যবাদ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।